ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই বর্ণ ব্যবস্থা কিন্তু ছিল। ম্লেচ্ছ কারা? যারা পশু শিকার করত এবং নরবলি দিত। মার্কো পোলো আমাদের ভারতীয়দের সম্পর্কে ঠিক কি কি বলে গেছে। ভারতীয়রা, বিশেষ করে পাণ্ড্য রাজবংশের লোকেরা নাকি শুধু নিচে একটা ধুতি পরতো, গায়ের ওপরে কিছু পরতো। ভারতীয়দের মধ্যে 13 বছরের ছেলেরা নাকি হ্যালো 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 আমার ক্লাস 12 এর ছোট্ট ছোট্ট বাচ্চারা, আশা করি তোরা প্রত্যেকে খুব ভালো আছিস। আজকে আমরা তোদের 3rd সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার মানে কি পর্যটকদের দৃষ্টিতে ভারত, এটা আমরা আজকে 30 মিনিটের মধ্যে কভার করব। ঠিক আছে, এই 30 মিনিটের মধ্যে আমি তোদের পুরো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিসপত্র সমস্ত কিছু তোদের বুঝিয়ে দেবো। তাহলে চল আর দেরি না করে আমরা শুরু করে দিই, আমাদের যেটা স্টার্ট করি। প্রথমেই যেটা বলছি, আজকে আমরা কাদের কাদের নিয়ে জানবো, কোন কোন পর্যটক? অলবিরুনি, মার্কো পোলো, ইবন বতুতা এবং আব্দুর রাজ্জাক। ঠিক আছে, অলবিরুনি কত সময় থেকে কত সময় ভারতবর্ষে ছিলেন? 1019 থেকে 1029। মার্কো পোলো ছিলেন 1292 থেকে 1294। ইবন বতুতা ছিলেন 1333 থেকে 1347 এবং আব্দুর রাজ্জাক ছিলেন 1443 থেকে 44। বার নিয়েছিলেন 1659 থেকে 1666। এই সময়গুলোর মধ্যে তারা ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে ছিলেন। তাহলে দেখে নেওয়া যাক আমাদের প্রথম যেটা রয়েছে অলবিরুনি। অলবিরুনি নিয়ে আমরা কি জানতে পারছি? অলবিরুনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অলবিরুনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 973 খ্রিস্টাব্দে। কোথায়? খোয়ারিজমে। খোয়ারিজমের কোন জায়গায়? ফার্স নামক একটা শহরে। এবং তিনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন যখন সুলতান মাহমুদ কে ভারত অভিযান করতে এসেছিলেন। ঠিক আছে, তার এই যে তিনি ভারতবর্ষে এসেছিলেন, তিনি ভারতবর্ষে দীর্ঘদিন ছিলেন। ভারতবর্ষে তিনি থাকার সময় ভারতবর্ষের সমাজ, রাজনীতি, অর্থনীতি বিষয়ে তিনি ভালোভাবে দেখেছেন এবং সেইগুলো তিনি একটি গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। সেই গ্রন্থটার নাম কি? সেই গ্রন্থটার নাম হলো কিতাব উল হিন্দ বা তহকক ই হিন্দ। এই গ্রন্থটা তিনি কিন্তু আরবি ভাষাতে লিখেছিলেন এবং এই গ্রন্থটাতে 80টি অধ্যায় রয়েছে। কেন তিনি আরবি ভাষাতে লিখেছিলেন? কারণ বাইরের দেশের যারা ভারত সম্পর্কে জানতে চায় তাদের কাছে ভারত সম্পর্কে জানতে গেলে সংস্কৃত ভাষা জানতে হবে, কিন্তু তারা যেহেতু সংস্কৃত ভাষা জানতো না তাই তাদের কাছে একটু অসুবিধা হয়ে গিয়েছিল। আর এই সমস্যা সমাধানের জন্য তিনি ভারত সম্পর্কে এই গ্রন্থটা আরবি ভাষাতে লিখেছিলেন। ঠিক আছে, তো তিনি কি কি ভাষা জানতেন? তিনি জানতেন মূলত সিরীয়, আরবি, ফার্সি, হিব্রু এবং সংস্কৃত। তিনি কি ভাষা জানতেন না? তিনি কিন্তু গ্রিক ভাষা জানতেন না। তো তিনি আমাদের ভারতের সমাজ সম্পর্কে কি কি বলেছেন? তিনি ভারতের সমাজ সম্পর্কে বলেছেন যে ভারতীয়দের সমাজে কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই বর্ণ ব্যবস্থা কিন্তু ছিল। এছাড়াও ছিল অন্তজ শ্রেণী এবং অচ্যুত শ্রেণী। ঠিক আছে, এবং ম্লেচ্ছরাও ছিল। ম্লেচ্ছ কারা? যারা পশু শিকার করত এবং নরবলি দিত। এছাড়াও আর কি তিনি বলেছেন যে আমাদের ভারতে চতুরাশ্রম প্রথা প্রচলিত ছিল। এই চতুরাশ্রম মানে কি? মানে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এছাড়াও তিনি বলছেন যে ভারতীয়রা নাকি তৎকালীন সময় উত্তর ভারতের মানুষজন ভোজপত্র মানে গাছের ছালে লিখত এবং দক্ষিণ ভারতের মানুষরা কিসে লিখত? তাল পাতাতে লিখত। এছাড়াও তিনি আমাদের ভারতের সতীদাহ প্রথা নিয়ে বলেছেন। তিনি বলেছেন ভারতে বাল্য বিবাহ ছিল। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তিনি বলেছেন। এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব মার্কো পোলো। মার্কো পোলো আমাদের ভারতীয়দের সম্পর্কে ঠিক কি কি বলে গেছেন। মার্কো পোলো তিনি কি ছিলেন? তিনি কোথাকারের ব্যক্তি ছিলেন? তিনি ছিলেন ভেনিসের ব্যক্তি। ঠিক আছে, তো তিনি ভেনিসের ব্যক্তি। তিনি কি ছোটবেলায় তার মা মারা যায় এবং তিনি তার বাবা নিকোলো পোলো এবং তার কাকা মাত্তেও পোলো এদের সঙ্গে তিনি চীনে কুবলাই খানের দরবারে আসে এবং চীনে এসে চীনের যে তাতার জাতি, সেই তাতার জাতির আচার ব্যবহার সমস্ত তিনি মানে খুব ভালোভাবে আয়ত্ত করে নেয়। এরপর একবার কি হয়েছে, তিনি তৎকালীন যে পারস্যের শাসক খান আরগুন খান, তার চীনের একজন মহিলাকে খুব ভালো লেগে যায়। তার নাম কি? কোকোচিন। তো কোকোচিনকে বিবাহ করতে গেলে তাহলে কোকোচিনকে পারস্যে যেতে হবে এবং এই পারস্যে যাওয়ার জন্য কুবলাই খান কোকোচিনের সঙ্গে পাঠান নিকোলো পোলো এবং এই মার্কো পোলোকে। তো এই মার্কো পোলোরা যখন পারস্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাঝের 2 বছর মানে তারা রওনা দিয়েছিল 1292-তে এবং এই 1292 থেকে 1294 সাল পর্যন্ত তারা থাকলো কোথায়? তারা ভারতে থাকলো এবং ভারতের বিভিন্ন বন্দর শহরগুলোতে তারা ঘুরে ফিরে বিভিন্ন তারা অভিজ্ঞতা সঞ্চয় করলো। তো তারা কি কি দেখেছিল ভারতে, আমরা চল এখন সেই জিনিসগুলো দেখে নিই। তারা বলছে এই যে মার্কো পোলো তারা যখন আমাদের ভারতবর্ষে এসেছিল তারা প্রথমে গিয়েছিল সিংহলে অর্থাৎ শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কা দিয়ে তারা কোথায় গিয়েছিল? পাণ্ড্য রাজ্যে, যেটাকে মার্কো পোলো বলেছেন মাবাড রাজ্য। ঠিক আছে, তো সেই সময় পাণ্ড্যদের কোন রাজা রাজত্ব করছে? তখন পাণ্ড্যদের রাজত্ব করছে কিন্তু মার বর্মন কুলাসে
শেখর পান্ডে। এছাড়াও তিনি যে ভারতবর্ষে ঘুরেছেন, তো তার লেখা গ্রন্থের নাম কি, যে গ্রন্থ থেকে আমরা ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য লাভ করব সেটার নাম কি, সেটা হলো দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। ঠিক আছে। এছাড়াও তিনি এই ভারতীয়দের সম্পর্কে বলেছেন যে তৎকালীন সময়ে ভারতীয়রা, বিশেষ করে পাণ্ড্য রাজবংশের লোকেরা নাকি শুধু নিচে একটা ধুতি পরতো, গায়ের ওপরে কিছু পরতো না, তারা গলাতে 108টা মালা পরতো। এছাড়াও তারা বলেছে কি, তারা এটা বলেছে রাজার দেহরক্ষীদের যে রাজার দেহরক্ষীরা যে কতটা নীতিপরায়ণ ছিল, রাজার প্রতি কতটা নীতিপরায়ণ ছিল, তো সেই সমস্তগুলো বলেছেন যে রাজার সঙ্গে তারা মৃত্যু পর্যন্ত গ্রহণ করতেও তারা রাজি ছিল। ঠিক আছে। এছাড়াও তিনি ভারতীয়দের সম্পর্কে বলেছেন যে ভারতীয়দের মধ্যে 13 বছরের ছেলেরা নাকি তখন থেকে উপার্জন করতে শিখে যেত, এবং এই ক্ষেত্রে তার বাবা তাকে প্রথমে সাহায্য করত এবং তারপর সে কিন্তু নিজের চেষ্টাতে এগিয়ে যেত। কোন ব্যবসার মাধ্যমে? মুক্ত ব্যবসার মাধ্যমে। ঠিক আছে। তো তিনি মুক্ত ব্যবসা সম্পর্কে কি বলেছেন? তিনি মুক্ত ব্যবসা সম্পর্কে বলেছেন এই যে দেখ, এই যে এই জায়গাটা পক প্রণালী রয়েছে, এই পক প্রণালীতে নাকি সেই সময়ে রাজার সংস্থা ছিল, ডুবুরিদের সংস্থা, সেই ডুবুরিরা নামতো, নেমে মুক্ত সংগ্রহ করত, এবং এই ডুবুরিদেরকে অনেক সময় তিমি, হাঙর এরা অ্যাটাক করতো, আর এই অ্যাটাক থেকে রক্ষা করার জন্যই তাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে মানে কিছু ওঝা রাখা হয়েছিল, সেখানে ওঝা রাখা হয়েছিল, যাতে ওঝারা কি এই তিমি, হাঙর এদেরকে ঘুম পাড়িয়ে দিতে পারে বা তাদের মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। এই ভাবটা করে সেই সময় মুক্ত ব্যবসা চলতো। এছাড়াও তিনি কি বলেছেন? তিনি হীরের ব্যবসার কথা বলেছেন। সেই সময় তিনি বলছেন যে তৎকালীন সময় গোলকোন্ডা হীরের খনি আমরা জানি, তো সেই গোলকোন্ডাতে নাকি, এবং এই গোলকোন্ডা জায়গাটাকে তিনি বলছেন মতুপল্লী বা মোরফিলি বন্দর বা মুসলিপত্তনম, যেটা বর্তমানে। ঠিক আছে। তো এইখানের পাহাড়ে কি হয়েছিল, এখানের পাহাড়ে নাকি পাহাড় বেয়ে এরকম প্রচুর হিরে থাকতো। সেই হিরেগুলো যে সমস্ত জায়গায় থাকতো গর্তগুলোতে, সেই গর্তগুলোতেও নাকি সাপ থাকতো। সেই সাপ, হিরে আনতে গেলে সাপে ছোবল মারবে, তাই তৎকালীন সময়ে হিরে সংগ্রহকারীরা কি করতো, ওই গর্তগুলোতে মাংস খণ্ড দিয়ে দিত, এবং ঈগল পাখিরা কি করতো, সেই মাংস খণ্ডগুলো তুলে নিয়ে অন্য জায়গায় বসে খেত। তখন হিরে সংগ্রহকারীরা ওই মাংস খণ্ডগুলো থেকে হিরেগুলো তারা ছাড়িয়ে নিত। এইটা হচ্ছে মানে একটা কিংবদন্তি, অর্থাৎ গল্প। কিন্তু আসল ঘটনাটা কি হয়েছিল? আসল ঘটনাটা হয়েছিল যে বর্ষাকালে সেই সময়তে বৃষ্টির জলের মাধ্যমে হিরেগুলো ধুয়ে আসছে, এবং জলটা যখন নেমে যেত তখন বালির মধ্যে হিরেগুলো মিশে যেত, তখন হিরে সংগ্রহকারীরা সেখান থেকে হিরেগুলো খুঁজতো। তো এখানে সেই জিনিসটার কথাই এখানে বলা হয়েছে। এছাড়াও তিনি আর কোথায় এসেছিলেন? তিনি কুইলন বন্দর এবং কায়ল বন্দর এসেছিলেন। তিনি গুজরাটে এসেছিলেন, গুজরাটের সুতি বস্ত্রে তিনি ব্যাপকভাবে প্রশংসা করেছেন। আর কি এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব ইবন বতুতা। ইবন বতুতা আমাদের ভারতীয়দের সম্পর্কে কি বলেছে? ইবন বতুতা কোথাকার ব্যক্তি ছিলেন? তিনি কিন্তু ছিলেন মরক্কোর। ঠিক আছে। মরক্কোর কোন শহরে? মরক্কোর কিন্তু তানজিয়ার শহরে তার জন্ম হয়েছিল। তো তিনি তো ওখানে জন্মগ্রহণ করেছিলেন। তারপর তার একবার মনে হলো, আরে আমি ভারতীয়দের সম্পর্কে একটু বেশি কিছু জানতে চাই, তাহলে কোথা থেকে জানবো? সেই জন্যই সে কি করলো, একটা মানে পুরো শুধু ভারত নয়, ওভারঅল বিশ্ব সম্পর্কে জানতে হবে। তো জানার জন্য সে কি করলো, সে বেরিয়ে পড়লো, সে ঘুরতে বেরিয়ে পড়লো, এবং বিশ্ব ভ্রমণ করতে করতে সে ভারতবর্ষে আসলো, এবং ভারতীয়দের এর সম্পর্কে তিনি লিখলো। কোন গ্রন্থে লিখলো? সেটা হলো কিতাব উল রিহালা গ্রন্থে। ঠিক আছে। তো এই গ্রন্থে তিনি কি কি লিখেছিলেন? তিনি লিখেছেন যে তিনি যখন ভারতবর্ষে প্রবেশ করেছেন সেই সময় সুলতানিরা শাসন করছে, এবং এই সুলতানিদের মধ্যে কে ছিল? সুলতানিদের মধ্যে ছিল মোহাম্মদ বিন তুগলক, সেই সময় শাসন করছে, এবং তিনি কিন্তু সাক্ষী ছিলেন যে মোহাম্মদ বিন তুগলক যে দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিল, এই ঘটনার সাক্ষী কিন্তু তিনি ছিলেন। এছাড়াও তিনি এই যে মোহাম্মদ বিন তুগলকের এখানে এসেছিলেন, সেখানে তিনি কি কাজী পদে নিয়োগ করেছিলেন। কত বছরের জন্য? 7 বছরের জন্য। তারপর কোনো একটা ভুল বোঝাবুঝি হয়, এবং তিনি এই কাজী পদ ছেড়ে দিয়ে তিনি নিজের দেশে পাড়ি দিতে মানে ফিরে যাওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু সেই সময়তে তোদের মোহাম্মদ বিন তুগলক তখন বললো যে না, ফিরে যাওয়া যাবে না, আমাদের এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তাহলে তুমি চীনে যাও। চীনে ওকে দূত হিসাবে প্রেরণ করেছিল। ঠিক আছে। আর কি এছাড়াও এই যে ইবন বতুতার কিতাবুল রিহালা থেকে আমরা কিন্তু কয়েকটা বিষয় জানতে পারি, যেমন এই মোহাম্মদ বিন তুগলকের একটা খারাপ গুণ এবং ভালো গুণ। একটা দিকে তিনি বলছেন যে মোহাম্মদ বিন তুগলক ছিলেন খুব নিষ্ঠুর প্রকৃতির। কেন? কারণ এই যে যখন
রাজধানী স্থানান্তরিত হয়েছিল না, তখন বহু মানুষ দিল্লি থেকে দৌলতাবাদে যেতে চায়নি, তখন তাদেরকে বাধ্য করেছিল যেতে। এছাড়াও একজন খোঁড়া এবং একজন অন্ধ ব্যক্তি ছিল। খোঁড়া ব্যক্তিটাকে কি করেছিল, তাকে একটা গাড়িতে করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর অন্ধ ব্যক্তিকে কি করেছিল, অন্ধ ব্যক্তিকে পায়ে দড়ি বেঁধে সে দিল্লি থেকে দৌলতাবাদে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। যে মাঝ রাস্তাতে যে ব্যক্তির সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ খুলে গিয়েছিল, শুধুমাত্র তার ওই যে পা, যে পায়েতে দড়ি বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই পাটা কিন্তু দৌলতাবাদ পৌঁছেছিল। ঠিক আছে, আর কি বলেছেন তিনি? এছাড়াও বলেছেন যে দিল্লির রূপ, তিনি দিল্লি সম্পর্কে কি কি বলেছেন? তিনি বলছেন যে দিল্লি ছিল তৎকালীন সময় ভারতের সর্বশ্রেষ্ঠ শহর। এই দিল্লি কতগুলো শহরের সমষ্টি ছিল? দিল্লি কিন্তু ছিল 4টি শহরের সমষ্টি। সেই 4টি শহর কি কি? 4টি শহর হলো ইন্দ্রপ্রস্থ, সিরি, তুগলকাবাদ এবং জাহানপনাহ। ঠিক আছে, এরপর আর কি তিনি বলেছিলেন? তিনি ভারতীয়দের পান সুপারির কথা বলেছেন, যে তৎকালীন সময় আঙুর ফলের মতো এক ধরনের মানে আঙুর ফলের যেরকম গাছ, সেই ধরনের গাছ হতো। তো সেই গাছটা কি? পান পাতা গাছ। এবং পান এবং সুপারি সেই সময় ভারতীয়রা খেত। এছাড়াও তিনি নারকেলের কথা বলেছেন, যে তৎকালীন সময় কি নারকেল ব্যাপকভাবে প্রচলিত ছিল। যে আমাদের যেরকম মাথা চুল রয়েছে, নারকেলেরও কিন্তু এরকম চুল ছিল। আমাদের এই যে নারকেলের যে খোসা, ঠিক আছে, নারকেলের যে ছোবড়াগুলো রয়েছে, সেটা দিয়ে কি দড়ি বানানো হতো। এই একটা কথা তিনি বলেছেন। এছাড়াও তিনি কি বলেছেন? তিনি করির কথা বলেছেন। তিনি বলছেন যে এক প্রকার সামুদ্রিক প্রাণী রয়েছে যেগুলোকে মাটির নিচে পুঁতে দেওয়া হতো, এবং তার ভেতরের মাংসগুলো যখন শুকিয়ে যেত বা নষ্ট হয়ে যেত, তখন ওই যে বাইরের খোলসটা, সেটা ভারতীয়দের আমদানি রপ্তানির ক্ষেত্রে বা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হতো। এইটাই হচ্ছে করির কথা তিনি বলেছেন। এছাড়াও তিনি বলছেন যে মোহাম্মদ বিন তুগলক যে দরবারে, যেখানে প্রজাদের সঙ্গে দেখা করতেন, সেই দরবারটার নাম তিনি উল্লেখ করেছেন যে হাজার সিতুন। ঠিক আছে, হাজার সুতুন প্রাসাদ। এই প্রাসাদটার কথা তিনি উল্লেখ করেছেন। এছাড়াও মানে এই ধরনের জিনিসপত্রগুলো তিনি মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে বলেছেন। ঠিক আছে, তো এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব যে আব্দুর রাজ্জাক তিনি কি বলেছেন। আব্দুর রাজ্জাকের ক্ষেত্রে এখানে যেটা বলছে যে আব্দুর রাজ্জাক কার সময় এসেছিল, আব্দুর রাজ্জাককে কে পাঠিয়েছিল? আব্দুর রাজ্জাক এসেছিল বিজয়নগরে কার সময়? দ্বিতীয় দেবরায়ের সময়। এবং তাকে কে পাঠিয়েছিল? তাকে পাঠিয়েছিল মূলত শাহরুখ, পারস্যের শাসক শাহরুখ। ঠিক আছে, পারস্যের শাসক শাহরুখ পাঠিয়েছিল। তাকে কোথায় পাঠিয়েছিল? তাকে পাঠিয়েছিল কালিকটের জামরিনের দরবারে। তো কালিকটের জামরিনের দরবারে আসার পর তাহলে সে কেন বিজয়নগরে গিয়েছিল? কালিকটের জামরিনের দরবারে আসার পর তাকে তৎকালীন যে বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়, সে কি আমন্ত্রণ করেছিল যে হ্যাঁ তুমি এখানে আসো। তো এবং এই আমন্ত্রণ রক্ষা করার জন্যই কিন্তু সে কোথায় গিয়েছিল? এই আমন্ত্রণ রক্ষা করার জন্যই কিন্তু তিনি কোথায় গিয়েছিল? তিনি বিজয়নগরে গিয়েছিল। তো তিনি এই যে কালিকটে ছিলেন, কালিকট সম্পর্কে তিনি বেশ কিছু কথা বলে গেছেন। কি বলেছেন? বলছে তৎকালীন সময়ের মানুষরা নাকি ল্যাঙ্গট পরিধান করত, ধুতি পরিধান করত, এবং গায়েরও মানে ওপরের অংশে সেই ভাবটা করে কিছু থাকতো না। এছাড়াও তিনি বলছেন যে তৎকালীন সময় মানুষদের হাতে কি বর্ষা, ঢাল, এই সমস্ত জিনিসপত্রগুলো থাকতো। এছাড়াও তিনি আর কি বলেছেন? তিনি বলছেন যে সেই সময় কালিকটের যারা ছিল, সেই মানুষজনেদেরকে কি বলা হতো? রাজাকে কি বলা হতো? রাজাকে বলা হতো সামুরি। ঠিক আছে, রাজাকে বলা হতো সামুরি। এবং এই রাজা যখন মারা যেত, তখন কি হতো? আমাদের সাধারণত কি হয়, রাজারা মারা গেলে সেই ক্ষেত্রে রাজার ছেলে বা তার মেয়ে, সে যেই হোক না কেন, সিংহাসনে বসতো। কিন্তু এই সামরিদের ক্ষেত্রে কি হয়েছিল? সামরিদের ক্ষেত্রে রাজা মারা যাওয়ার পর তার যে মেয়ের মানে তার বোনের সন্তান, অর্থাৎ তার ভাগনা, সে সিংহাসনে বসতো। এইটা হচ্ছে সামরিদের একটা প্রথা। ঠিক আছে, আর কি তিনি বলেছেন? তিনি ল্যাঙ্গটের কথা বলেছেন, তিনি বর্ষা, ঢাল, এই সমস্ত কিছু যে ব্যবহার হতো, এই কথাগুলো বলেছেন। আর কি এছাড়াও তিনি বলেছেন যে তিনি এই যে বিজয়নগর যে তিনি এসেছিলেন, তিনি বিজয়নগর সম্পর্কে বেশ কিছু কথা বলে গেছেন। কি বলে গেছেন? তিনি বলছেন যে বিজয়নগরে নাকি 7টা পাঁচিল ছিল। ঠিক আছে, দুর্গ, 7টা পাঁচিল দিয়ে ঘেরা দুর্গ ছিল। কিরকম? আগেকার দিনে কি হতো বলতো? রাজরাজারা যখন কোনো জায়গায় থাকতো, সেই জায়গাটাকে ধর বাইরে থেকে শত্রুরা আক্রমণ করছে, তখন তারা কি দুর্গের ভেতর প্রবেশ করতো। তো সেই দুর্গ থেকে এবং সেই দুর্গের মধ্যে কিছু দিনের বা কয়েক মাসের
খাবার জল এই সমস্ত কিছু থাকতো, কিন্তু সেটা তো একটা সময় শেষ হয়ে যাবে। তো সেই জন্যই তখন তাকে কি বেরোতে হবে, এবং সে যখনই বেরোবে তখনই বাইরে থেকে যে শত্রু ছিল সেই বাইরে থেকে শত্রু সে অ্যাটাক করবে, ঠিক আছে। তো এই জন্য বিজয়নগরের রাজারা কি করেছিল, তারা সমস্ত কিছু চাষের জমি, জলাভূমি, বাজার সমস্ত কিছুটাকে ঘিরে নিয়েছিল এই দুর্গের মধ্যে, যাতে কি, যাতে রাজার কখনো খাদ্যের অভাব না ঘটে, অথবা রাজাকে কখনো বাইরে যাতে বেরোতে না হয়। তো এই সমস্তগুলোর কারণে তারা কি, তারা এই যে 7টে প্রাচীর দিয়ে ঘেরা একটা দুর্গ তারা তৈরি করেছিল, যেটা আমরা কোথা থেকে জানতে পারি, যেটা আমরা জানতে পারি এই আব্দুর রাজ্জাকের বিবরণী থেকে। আব্দুর রাজ্জাকের কোন গ্রন্থ থেকে জানতে পারি, সেটা হলো মাজামা উল বাহরিন, ঠিক আছে, মাজামা উল বাহরিন থেকে আমরা জানতে পারি। এছাড়াও কি বলছে, সেই সময়ে তিনি বলছেন যে এই সময় নাকি মহানবমী উৎসব পালিত হতো, ঠিক আছে। তিনি বলছেন বিজয়নগরে নাকি এই সময় মহানবমী উৎসব পালিত হতো। কি রকম ভাবে, যে তিনি এই মহানবমী উৎসব কখন থেকে শুরু হতো, এটা কিন্তু শুরু হতো দুর্গাপুজোর নবমীর দিন থেকে শুরু হতো, এবং এটা 9 দিন চলতো। এই সময়তে কি বাইরে থেকে রাজরাজাদেরকে আমন্ত্রণ করা হতো, মন্ত্রীদেরকে আমন্ত্রণ করা হতো, এবং এইখানে মানে একদম রমরমিয়ে একটা হাতির পিঠে চড়ে তারা খেলা, নাচ, গান এই সমস্ত কিছু দেখতো, এবং তারপর কি হতো, সন্ধেবেলাতে একটা প্রার্থনা হতো। আব্দুর রাজ্জাককে কিন্তু দ্বিতীয় দেবরায় এরকমই একটা প্রার্থনাতে আমন্ত্রণ করেছিল, ঠিক আছে। তো আর কি তিনি বলছেন, তিনি কিন্তু বলছেন যে এই সময় নাকি বিজয়নগরে গোলাপ ফুল খুব প্রচলিত ছিল, এই একটা কথা কিন্তু তিনি বলেছেন, ঠিক আছে। গোলাপ ফুল খুব প্রচলিত ছিল, এবং তিনি 3 ধরনের মুদ্রার কথা বলেছেন। কি 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 সেই মুদ্রা, একটা হলো বরাহ, একটা পেরতাব, এবং একটা হলো ফেনম। তো বরাহ কি, বরাহ হলো সবচেয়ে বেশি যে মুদ্রার মূল্য রয়েছে, সর্বাধিক মূল্যের মুদ্রা হলো বরাহ, তারপর পেরতাব, এবং তারপর ফেনম। এই যে ফেনম, এই ফেনমটা কিন্তু কি সবচেয়ে প্রচলিত মুদ্রা, মানে সব থেকে যদি কোনো মুদ্রা মানে ব্যবহৃত হয় সেটা হলো ফেনম, ঠিক আছে। আর কি বলেছেন, তিনি বলছেন যে সেই সময়তে মূলত এই যে দেখ যেটা বলছে, এই সময় বিজয়ীদের সোনার মুদ্রা নাকি সেই সময় উপহার দেয়া হতো। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তিনি কি, তিনি বিজয়নগর সম্পর্কে বলেছেন, এই সমস্ত বিষয়গুলো তিনি বিজয়নগর সম্পর্কে বলেছেন। এরপর আমরা দেখব কি, এরপর আমরা দেখব যে বার্নিয়ার, বার্নিয়ার কি বলেছেন। বার্নিয়ার তিনি কোথাকার, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু ফ্রান্সে ছিলেন, ঠিক আছে, তিনি ফরাসি ছিলেন। তো ফ্রাঁসোয়া বার্নিয়ার এই যে দেখ ফরাসি চিকিৎসক ছিলেন, এবং তিনি কি, তিনি গ্যাসাদির ছাত্র ছিলেন, একজন দার্শনিক গ্যাসাদির ছাত্র ছিলেন। এছাড়াও তিনি একজন চিকিৎসক ছিলেন। তো তিনি কি, তিনি যখন ভারতে এসেছিলেন, তো ভারতে আসার পর তিনি যখন যাচ্ছিলেন গুজরাটের ওই জায়গাটা দিয়ে যাচ্ছিলেন, সেই সময়তে আহমেদাবাদের কাছেই কিন্তু তার সঙ্গে দারা শুকোর একটা সাক্ষাৎ হয়েছিল, এবং দারা শুকো পালিয়ে যায়, এবং তাকে তখন কি ডাকাতরা অ্যাটাক করে, ডাকাতরা তাকে অ্যাটাক করে তার কাছে যাবতীয় যা কিছু ছিল তার কাছ থেকে পুরোপুরি লুট করে নেয়, এবং তারপর সে দিল্লিতে পৌঁছায় এবং ঔরঙ্গজেবের দরবারে যায় স্বাভাবিকভাবেই। আমরা যদি বলি যে এই যে উত্তরাধিকার দ্বন্দ্ব এই শাহজাহানের পর, যে এই যে উত্তরাধিকার দ্বন্দ্ব, এটার কিন্তু যদি সচক্ষে কেউ দেখে থাকে সাক্ষী, ঠিক আছে, সেটা কিন্তু এই বার্নিয়ার, ঠিক আছে। তো এই যে মানে একটা যে জিনিস এরকমটা যে হলো, যে এই যে একটা উত্তরাধিকার দ্বন্দ্ব, তো এই উত্তরাধিকার দ্বন্দ্বের পাশে যখন ঔরঙ্গজেবের দরবারে পৌঁছালো, তখন কি ঔরঙ্গজেব তাকে চিকিৎসক হিসাবে নিযুক্ত করলো, কিন্তু ঔরঙ্গজেবের কাছে চিকিৎসক হিসাবে নিযুক্ত হওয়ার আগেও সে কি, সে দারা শুকোর কাছে চিকিৎসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। পাশাপাশি কি, এছাড়াও তিনি দানিশমন্ত, এরপর মানে এই ঔরঙ্গজেবের চিকিৎসক হওয়ার পর তিনি কি, তিনি দানিশমন্ত খানের কাছে নিযুক্ত হয়েছিলেন, তার কাছে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন। এই দানিশমন্ত খানকে তিনি আগা বলে ডাকতেন, ঠিক আছে, তিনি আগা বলে ডাকতেন। এছাড়াও কি, তার লেখা গ্রন্থের নাম কি, তিনি যে ভারতবর্ষে এসেছিলেন ভারতীয়দের সম্পর্কে তিনি লিখেছেন, তো তার লেখা গ্রন্থের নাম কি, তার লেখা গ্রন্থের নাম হলো এই যে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার, ঠিক আছে। এখানে তিনি দেখ প্রত্যেকটা পর্যটক এসে তাদের নিজেদের মতো লিখেছে, যে কোনটা তারা তুলনা করেছে, তারা মানে নিজেদের কোনটা কিসের সঙ্গে তুলনা, হ্যান ত্যান এই ধরনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা কথা বলেছে। কিন্তু বার্নিয়ার যে এখানে এসেছিলেন তার মূল লক্ষ্যই ছিল ভারতীয়দেরকে ছোট করা এবং ইউরোপীয়দেরকে একটু মহৎ করে দেখানো, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তিনি যে কোনো বিষয়ে তিনি ভূমি ব্যবস্থা সম্পর্কে বলেছেন, যে তৎকালীন সময়ে নাকি ভারতীয়দের কোনো নিজস্ব মালিকানা ছিল না, ভারতীয়
কৃষকদের কোনো জমির ওপর কোনো নিজস্ব মালিকানা ছিল না, ঠিক আছে। এই জমির মালিকানা কিন্তু ছিল রাজার কাছে বা মহাজনদের কাছে, যার কারণে কৃষকদের অবস্থা কিন্তু দিনের পর দিন শোচনীয় হয়ে পড়ছিল। এই একটা কথা তিনি বলেছেন। আর কি বলেছেন? এছাড়াও তিনি সেই সময় নগরকে শিবির নগর বলেছেন। কেন বলেছেন? কারণ কারণ সেই সময়তে কি বলছে, রাজার যে মানে রাজার যে প্রাসাদ এবং যে সেনানিবাস, এই দুটোকে কেন্দ্র করে কি নগর গড়ে উঠতো, এবং রাজার এর মধ্যে কোনো একটা সেনানিবাস সরিয়ে নিয়ে যাওয়া হলো বা রাজার প্রাসাদ সরিয়ে নিয়ে যাওয়া হলো, তখন সেই শহরটার নাকি আর কোনো অস্তিত্বই থাকে না। তো এই জন্য তিনি এই শহরগুলোকে কি বলেছেন? শিবির নগর। এছাড়াও তিনি স্থাপত্য ভাস্কর্যের ব্যাপারে বলেছেন, তিনি ময়ূর সিংহাসনের ব্যাপারে বলেছেন, তিনি তাজমহলের কথা বলেছেন। তিনি বলেছেন তিনি নাকি অনেকবার তাজমহলে গিয়েছিলেন। তিনি বলছেন যে ময়ূর সিংহাসনে এমন আহামরি কিচ্ছু নেই, ময়ূর সিংহাসনের মধ্যে শিল্পীর সেরকম ভাবে কোনো কারুকার্য, শিল্পীর কোনো মহৎ গুণ প্রকাশ পাচ্ছে না। ময়ূর সিংহাসন এই কারণেই বিখ্যাত, কারণ সেখানে প্রচুর দামি দামি মণি মাণিক্য দিয়ে ভরা। এই একটা কথা তিনি বলেছেন। আর কি বলেছেন? তিনি মূলত কারখানার কথা বলেছেন। এই যে সমস্ত পর্যটকরা ভারতে এসেছিল, তার মধ্যে আমরা কিন্তু বার্নিয়ারের রচনা থেকে কিন্তু আমরা এই কারখানার শ্রমিকদের কথা জানতে পারি, ঠিক আছে। এর ছাড়াও তিনি সেই সময় যে দোকানদানি বাজার এর কথা বলেছেন, যে ইউরোপে কি হতো, ইউরোপে যে কোনো দোকানের সামনে জিনিসপত্রগুলো কি সামনে সাজিয়ে রাখা হতো, কিন্তু ভারতবর্ষে বলছে যে কোনো জিনিসপত্রকে লুকিয়ে রাখা হয়, সেগুলো গোডাউনের মধ্যে লুকিয়ে রাখা হয়। এছাড়াও তিনি বাড়ি ঘরের কথা বলেছেন, যে সেই সময়তে মানে কি বলবো, এমনি ধর যারা মন্ত্রী আমির এদের বাড়ি ঘরগুলো খড়ের চাল এবং মাটির বাড়ি থাকতো, কিন্তু যে এটা হচ্ছে সাধারণ মানুষদের খড়ের চাল এবং মাটির বাড়ি, কিন্তু আমির ওমরাদের তাদের কি পাকা বাড়ি থাকতো। কি এই যে মাটির বাড়িগুলো চেঞ্জ করার কথা তিনি বলেছেন, তার কারণ এখানে নাকি খুব বেশি মাঝে মধ্যে আগুন লেগে যেত, স্বাভাবিক সেই সময় রান্না বান্না করতে গেলে আগুন লেগে যেত। তো এই সমস্ত কথাগুলো বার্নিয়ারের রচনা থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখ এইখানে আমরা অলবিরুনি, মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক এবং বার্নিয়ে সম্পর্কে তাদের রচিত গ্রন্থ, তাদের সমসাময়িক শাসক, তাদের সময়কাল, তারা কোন দেশ থেকে এসেছে এবং তারা কি কি বলে গেছেন, মূল বিষয়গুলো এখানে আমি তোদের দিয়েছি, যেটা তোদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তোরা যদি এইটা একবার ভালোভাবে দেখে নিস, তাহলে দেখবি তোদের এই এতটা বইয়ের সবটা এত ঘাঁটতে হবে না, তোরা এক জায়গাতেই তোদের জন্য সবটা রয়েছে, ঠিক আছে। তো এছাড়াও কি এই যে দেখ, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো রয়েছে, যে ভাষাগত বাধা, যে ভাষাগত বাধা কার ছিল? ভাষাগত বাধা কিন্তু ছিল অলবিরুনির, কারণ তিনি তখন সংস্কৃত ভাষাটা জানতেন না, এবং সংস্কৃত ভাষা না জানার জন্য তার কাছে সংস্কৃত ভাষাটা খুব শক্ত লেগেছিল। তো সেই সমস্তগুলোর কথা এখানটা করে বলা রয়েছে। যে আংশিক চিত্র, যে সুবিশাল ভারতে সব স্থানে যাওয়া এই যে যারা পর্যটকদের পক্ষে সম্ভব হয়নি, তাহলে কি তাদের রচনাটাকে আমরা যে সবটা সত্যি এটা কিন্তু আমরা বলতে পারি না, তার কারণ তারা দীর্ঘ সময় ধরে ভারতে থাকেনি, তারা ছিল কয়েক বছর, এবং ভারতের সব জায়গাটা তারা ঘুরতে পারেনি, তারা কিছু কিছু জায়গা ঘুরেছিল, তাই তো। তো কিছু কিছু জায়গায় ঘুরে তারা কি একটা সব জায়গাটার উপর একটা মূল্যায়ন করতে চেষ্টা করেছিল, তারা মানুষের মুখের কথা শুনে তারা লিখে দিয়েছিল। তো সেই দিক থেকে বলা যায় যে পর্যটকদের এই সমস্ত জিনিসপত্রগুলো সবটা মেনে নেওয়া যায় না, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না, ঠিক আছে। তো কিন্তু তারপরও এই সমস্ত যে লেখাগুলো, এগুলো কিন্তু ছিল আমাদের ইতিহাসের জন্য অমূল্য উপাদান। এই সমস্ত লেখাগুলো থেকে কিন্তু আমাদের ইতিহাস রচনার আমরা বহু গুরুত্বপূর্ণ জিনিসপত্র পাই, ঠিক আছে। তো এই পর্যন্তই। আমি আশা করছি তোদের পুরো এই চ্যাপ্টারটার যাবতীয় ইম্পর্টেন্ট জিনিসপত্র রয়েছে আমি তোদেরকে সবটা কভার করতে পেরেছি, এবং খুব ভালোভাবে তোরা বুঝতে পেরেছিস। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।